নানা কারণেই আমরা ক্রিকেটের দিকে ঠিক মন দিতে পারতেছি না। কিন্তু এর মধ্যেও একটা জিনিস হচ্ছে আগামী পরশুদিন, মানে এইভাবে কনটেন্টে তো পরশুদিন বলাটা খুব কঠিন যে কবে দেখতেছেন আপনি, কবে শুনতেছেন। হচ্ছে একেবারে দিন তারিখ বলি যে আগামী ১লা আগস্ট থেকে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ শুরু হতে যাচ্ছে। প্রথমে একটা ২ ম্যাচ ওয়ানডে সিরিজ, এরপরে একটা ৯ দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিশাল একটা আয়োজন হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। অলরেডি এই সিরিজের শুরুটা হয়েছিল দুটো ৪ দিনের ম্যাচ দিয়ে, সেটা শেষ করে বাংলাদেশের দল দেশে চলে আসছে। এখন অস্ট্রেলিয়াতে এই যে সিরিজ, বাকি শর্টার ফরম্যাটের যে ২টা সিরিজ খেলবে বাংলাদেশে এইচপি দল, এই ২টাকে আমি বলতেছি যে বাংলাদেশের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণের সিরিজ। যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ শেপটা কী হবে, আসলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ চেহারাটা কেমন দাঁড়াবে, সেটা অনেকটা আমরা এই ২ সিরিজ থেকে বুঝতে পারবো। ওয়ানডে সিরিজটার কথা বাদ দিতে পারি আমরা। শুরুতে ওয়ানডে সিরিজ হবে ১লা আগস্ট থেকে। প্রথম ম্যাচটা বাংলাদেশ এইচপি দল খেলবে পাকিস্তান সায়েন্সের সঙ্গে, মানে পাকিস্তান দল। এরপরে নর্দার্ন টেরিটরির সঙ্গে আরেকটা ম্যাচ আছে ওয়ানডে, এটাও ঠিক আছে। এই দুটো ম্যাচ আপনি কত গুরুত্বের সঙ্গে দেখবেন এটা আপনার উপর নির্ভর করে। এখান থেকে হয়তো ২-৪ জন খেলোয়াড়ের সুযোগ আছে নিজেদেরকে প্রুভ করে ওয়ানডে ন্যাশনাল টিমে ফেরার। যে স্পেশালি আমি বলব যে আ অধিনায়ক আফিফ এবং ওপেনার তামিম, এই ২ জনের জন্য এই সিরিজটা, এই ২ ম্যাচের সিরিজটা খুব জরুরি। আরেকজন হতে পারে সেটা হচ্ছে রাকিবুল, স্পিনার। যেহেতু সাকিব খুব অন অ্যান্ড অফ অবস্থায় আছে, সাকিব মানে ঠিক কী অবস্থায় আছে আমরা বুঝতে পারতেছি না, এবং সাকিবকে কি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেভাবে পাবো কি না, সব কিছু খুব পরিষ্কার না। এই অবস্থায় আমাদের একটা খুব ইউটিলিটি স্পিনার খুব জরুরি। সেই জায়গায় রাকিবুল একটা জায়গা করে নিতে পারে। আপনাদের মনে আছে যে সে বিশ্বকাপ জয়ী দলের যুব দলের সদস্য, এবং সে অসাধারণ স্পিনার, অসাধারণ কার্যকরী স্পিনার, অন্তত লিমিটেড ক্রিকেটের জন্য। ফলে সে যদি নিজেকে প্রুভ করতে পারে, সে ন্যাশনাল টিমে নিজেকে দাবি করতে পারে। আর তামিম আর আফিফের কথা যেটা বললাম, তারা দুজন ওয়ানডে দলের দাবিদার হয়ে উঠতে পারে। আফিফ খুব ভালো ফর্মে আছে, আফিফ ডিপিএলে ভালো করছে, এই ট্যুরে যাওয়ার আগে একটা প্র্যাকটিস ম্যাচে খুব কুইক একটা সেঞ্চুরি করছে। ফলে আফিফের জন্য ব্যাপারটা খুব ভালো হতে পারে যদি হাতুর সিংয়ের সঙ্গে তার ঝামেলাটা মিটে গিয়ে থাকে। কিন্তু আমি মূলত তাকায় আছি টি-টোয়েন্টি সিরিজটার দিকে। ৯ দলীয় একটা টি-টোয়েন্টি সিরিজ হবে, ৯ দলীয়। ব্যাপারটা খেয়াল রাখেন, এবং সেই ৯টা দল কিন্তু যেই সেই দল না। প্রথমত বাংলাদেশ এইচপি, পাকিস্তান সায়েন্স, এরা আছে। এরপরে এখানে থাকবে নর্দার্ন টেরিটরি, সামানিয়ান টাইগার্স, এসিটি কমেটস, এই দলগুলো। এর সঙ্গে যোগ হবে বিগ ব্যাশের টপ ৪টা দল। মানে বিগ ব্যাশের গত আয়োজনে টপ 4 যে টিম ছিল, পার্থ স্কচার্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্টেকার্স। বুঝতে পারতেছেন যে কীরকম হাই প্রোফাইল একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। মানে এইটাকে আপনি বলতে পারেন, আমি বলবো এটা আইপিএল, বিপিএল তো বটেই, এটা আইপিএলের চেয়েও কোয়ালিটির দিক থেকে হায়ার লেভেলের একটা টি-টোয়েন্টি হবে। এই টুর্নামেন্টটায় বাংলাদেশ এইচপি দলের নেতৃত্ব দেবেন আকবর। আমি বহু আগে থেকে বারবার বলে আসতেছি যে বাংলাদেশ ন্যাশনাল টি-টোয়েন্টি দলে আকবরের মতো একজন খেলোয়াড়কে দরকার। আমাদের ৭-৮-এ খুব পারফেক্ট কোনো ব্যাটসম্যান নেই। আমাদের টি-টোয়েন্টি দলে একজন উইকেট কিপার ব্যাটসম্যান নাই, যার জন্য আমাদেরকে লিটন অথবা জাকেরকে জোর করে টেনে নিয়ে বেড়াতে হয়। আমাদের টি-টোয়েন্টি দলে একজন ভালো ক্যাপ্টেন নাই, যার জন্য আমাদের শান্তকে বহন করতে হয়। দেখেন ৩টা প্রয়োজন আপনাকে একা মিটায়ে দিতে পারে হচ্ছে আকবর। একদম আপনাকে সে ৬-৭ একটা স্টেবল ব্যাটিং দিতে পারে, যার প্রমাণ সে ট্যুরে যাওয়ার আগেও দিয়ে গেছে। এখানে সে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে কুইক ফায়ার একটা সেঞ্চুরি করছে। সে ৬-৭-এ দুর্দান্ত হতে পারে। সে দুর্দান্ত কিপার, এটা নিয়ে তো আপনাদের কারো সন্দেহ নাই। ফলে কিপার ব্যাটসম্যান হিসাবে সে থাকলে আর কাউকে দরকার নাই। আপনার জাকেরকে বা লিটনকে জোর করে টানার দরকার নেই টি-টোয়েন্টি দলের সঙ্গে। আর ক্যাপ্টেন্সির কথা মানে আমি এটা না বলি, শুধু ক্যাপ্টেন্সির জন্য শান্তকে বহন করে নিয়ে যাওয়া টি-টোয়েন্টি দলের জন্য যে কত বড় পেইনফুল হয়ে দাঁড়াচ্ছে, এটা নিশ্চয়ই বিশ্বকাপ দেখে বুঝছেন। ফলে আমাদের একটা ভালো ক্যাপ্টেনও দরকার। এখন আকবর যদি এই সিরিজটা ভালো করে আসে, আমি খুব ভালো করে জানি যে বিসিবির টপ ম্যানেজমেন্ট এই টুর্নামেন্টের দিকে একেবারে চোখ বড় বড় করে তাকায় থাকবে। কারণ হচ্ছে তারা কয়েকজন খেলোয়াড়কে দেখতে চাইবে যে তাদেরকে নিয়ে কি ভাবা যেতে পারে। তার ভেতরে আকবরের উপরে সবচেয়ে বেশি চোখ থাকবে। আমি মোটামুটি আপনাদের কথা দিতে পারি যে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে যদি বাংলাদেশ সেমিফাইনাল ফাইনাল নাও খেলে, তাও যদি আকবর ফার্স্ট রাউন্ডে খুব ভালো পারফর্ম করে, তাহলে বিসিবি সম্ভবত খুব দ্রুত তাকে ন্যাশনাল টিমে নিয়ে আসবে এবং ভেরি নেক্সট চান্স তার হাতে টিম দিয়ে দেবে।
এই দুটো ঘটনা ঘটবে এবং সেটা ডিপেন্ড করতেছে আকবর নিজেকে কতটা শো করতে পারে তার উপরে। এই বিষয়ে আরও দু চার লাইন একদম শেষের দিকে বলতেছি, তার আগে একটু একটা জিনিস বলি যে বাংলাদেশ টি-20 দলটা রিফর্ম হবে, এ ব্যাপারে বিসিবি মোটামুটি কনফার্ম, নির্বাচকরা কনফার্ম, বাংলাদেশ টি-20 দলকে একদম ঢেলে সাজানো হবে। তো কারা আসবে সে বাংলাদেশ টি-20 দলে? এই জায়গায় অনেকগুলো অ্যান্সার পাওয়া যেতে পারে এই সিরিজে। স্পেশালি আপনি কয়েকজন খেলোয়াড়ের দিকে একটু চোখ রাখেন। পারভেজ হোসেন ইমন ওয়ানডে সিরিজও খেলবে, টি-20 সিরিজও খেলবে। শামীম পাটোয়ারি চোখ রাখেন। মারুফ মিদা ফাস্ট বোলার, চোখ রাখেন তার উপরে। এবং রাকিবুলের কথা আগেই বলছি যে আমাদের শর্টার ফরম্যাটে এই চারজন খুব জরুরি হতে পারে। সঙ্গে আফিফ হোসেন ধ্রুব, আফিফ হোসেন ধ্রুব সম্ভবত শুধু ওয়ানডেতে, টি-20 জন্য না হতে পারে। কিন্তু এছাড়া জিসান বা বাকি যারা আছে তারাও চোখে থাকবে। চোখে তো আসলে মাঠে যারা নামবে সবাই থাকবে, কিন্তু এর ভিতরে যাদের নাম বললাম এরা স্পেশালি খুব বেশি চোখে থাকবে, কারণ টি-20তে এদের জায়গাগুলোতে লোক দরকার। সেটা এরা কতটা দাবি মেটাতে পারেন সেটার উপর ডিপেন্ড করবে যে এই জায়গাটায় তারা আসতে পারবেন কিনা। আমরা আসলে এই সিরিজটার দিকে খুব ব্যাকুল হয়ে তাকায় থাকবো যে এই সিরিজটা আমরা কতটা ভালো পারফরমেন্স এনে দিতে পারি এখান থেকে। এই সিরিজটা যেহেতু 9 দলের টুর্নামেন্ট, এখানে ফার্স্ট রাউন্ডে অনেক ম্যাচ পাবে খেলোয়াড়রা, সেকেন্ড তারপরে সেমিফাইনাল আছে, ফাইনাল আছে, সবার জন্য খুব ভালো একটা সুযোগ। আমার এই টুর্নামেন্টের আগে আকবরের সঙ্গে আনঅফিসিয়ালি কথা হচ্ছিল, আকবর নিজেও বুঝেন যে এই টুর্নামেন্টের দিকে তার দিকে সবচেয়ে বেশি চোখ থাকবে। ফলে আকবরকে হয়তো এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে, কিন্তু তাই বলে যে আকবর চাপ নিয়ে নিচ্ছেন, আকবর আসলে কখনোই চাপ নেওয়ার ছেলে না। ফলে এসব কথা বললেও তার কিছু যায় আসবে না। তারপরেও আকবর কোনো চাপ নিচ্ছেন না। আকবরের চিন্তা হচ্ছে যে এই টুর্নামেন্টে ভালো করলে ভালো, নতুবা সামনে আরও অনেক সুযোগ আসবে, নিজেকে দেখানো যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব করে চাই যে আকবর যেন এই টুর্নামেন্টটাকে কাজে লাগান। তারপর একটা সমস্যা আছে, মানে আমি পার্সোনালি ফিল করি যে সে হচ্ছে খুব বেশি ক্যাপ্টেন। ফলে সে যখন টি-20 টুর্নামেন্টটায় ক্যাপ্টেন হিসাবে নামবে, সে আসলে ওই 6-7 নম্বরে ব্যাটিং করার একটা প্রবলেম কি জানেন টি-20তে, যে ক্যাপ্টেন যদি হন এবং 6-7 নম্বরে যদি আপনি ব্যাটিং করেন তখন কখনোই নিজের ব্যাটিংটা করতে পারবেন না। এটা একটু মানে একটা ডিলেমার মতো যে 6-7 নম্বরে গিয়ে আপনি কী স্টাইলে ব্যাট করবেন। স্বার্থপরের স্টাইলে ব্যাট করা যায়, তাতে আপনার নামের পাশে কিছু অঙ্ক দেখা যাবে, আপনি জাতীয় দলে চান্স পেয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি ক্যাপ্টেন হন এবং আকবরের মতো সেলফলেস ক্যাপ্টেন হন, তাহলে মুশকিল হচ্ছে আপনি অঙ্কের দিকে তাকাবেন না। তখন গিয়ে সে 2-3 বলে একটা ইনিংস খেলে আসার চেষ্টা করবে যাতে দলের উপকার পায়, কিন্তু তার নিজের উপকার হবে না। আকবরের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে সে আসলে নিজের কথাও ভাবতে পারে কিনা। আমি যদিও চাই যে আকবর নিজের কথাও ভাবুক টিমের পাশাপাশি, কিন্তু একজন গুড ক্যাপ্টেন কখনো সেটা করে না, আকবরও সেটা করেনি কখনো জীবনে। ফলে আকবরকে ওই চ্যালেঞ্জটাও নিতে হবে যে ক্যাপ্টেন্সির চাপ মাথায় রেখেও তাকে নিজের কথা ভাবতে হবে। আমি আশা করি সে সেটা সাফল্যের সঙ্গে করবে, এবং সবচেয়ে বেশি আশা করি যে আমাদের টি-20 দলটা সফল হোক। ফাইনাল খেলার দরকার নাই, সেমিফাইনাল খেলার দরকার নাই, এত বড় বড় টিমকে পার করে বাংলাদেশ সেমিফাইনাল ফাইনাল খেলবে বাংলাদেশ এইচপি দল, এই প্রত্যাশা করতেছি না। অ্যাটলিস্ট বাংলাদেশের কিছু খেলোয়াড় ইন্ডিভিজুয়ালি খুব ভালো রেজাল্ট নিয়ে আসুক, যেটা আমাদেরকে একটা নতুন টি-20 দলের স্বপ্ন দেখাবে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। এই তো।